চীন সফরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার এক বক্তব্যে যেন কেঁপে উঠেছে ভারত, ভারতের শাসক দল, ভারতের বিরোধী দল, ভারতের কূটনীতিকরা সবাই একযোগে তাদের মাথায় বাস করেছে, এমন একটা অবস্থা। ডক্টর মোহাম্মদ ইউনূস জায়গা মতো হাত দিছে। এবার ঈদে প্রফেসর ইউনূসের 7টি যুগান্তকারী অর্জনের মধ্যে যুগান্তকারী অর্জন, এটা কল্পনা করেনি যে এবারের ঈদে এত কিছু ঘটবে। এমনকি প্রফেসর ইউনূস নিজেও বুঝতে পারেনি যে এত বড় ঘটনা ঘটবে, কিন্তু ঘটেছে। ওনার কথা থেকে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি যেটা বুঝতে পারলাম, ভাই হাওয়া বদল হচ্ছে, সবাই বুঝতে পারতেছে। চীন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার পর সবাই বুঝা ফেলছে কি করতে হবে। আমার সেন্সে খুবই ভালো কাজ করছে, সবই আসতে বাধ্য। ভারতের সমস্ত ছলা কলা শেষ, ভাই সব পতন হয়ে গেছে, কবর হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে এরকম কথা বলতে পারেন সেটাও মেনে নিতে পারছেন না। এখন তারা আসলে পাগল হয়ে গেছে, এক প্রকার বলতে পারেন যে ভাই পাগল হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে থাকার কারণে ভারত হয়ে যাবে লন্ডভন্ড, তাদের 7 সিস্টার আলাদা হয়ে যাবে, সেই দুশ্চিন্তা এখন চলছে ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। অনুরূপ ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টারকে বলেছে আমরা পিতার দায়িত্ব পালন করব 7 সিস্টারের জন্য। এটা নাম হচ্ছে জিগরা কালিজা। এই মুহূর্তে আপনি আমাকে বলেন যে নাম্বার 1 র্যাঙ্কিং বিশ্ব যাদেরকে সেলুট করতে বাধ্য হয়, বিশ্ব যাদেরকে নিয়ে ভয় পায়। কুত্তার বাচ্চা, আর ইউ অ্যান ইনফর্মার? আর ইউ অ্যান ইনফর্মার অফ র? তোমার মতো জিল্লুর রহমান ল্যাঙ্গট পড়া কুত্তার বাচ্চা, তুমি কি রয় সদস্য নাকি ডিজিএফআই বেতনভুক্ত? বিনিয়োগ টানার লক্ষ্যে চীনের কাছে প্রস্তাব রেখেছেন, তা এক কথায় বলা যেতে পারে চীনকে ডেকে এনেছেন বাংলাদেশে ঘাঁটি বানানোর জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে থাকার কারণে ভারত হয়ে যাবে লন্ডভন্ড, তাদের 7 সিস্টার আলাদা হয়ে যাবে, সেই দুশ্চিন্তা এখন চলছে ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। ভারত জুড়ে নরেন্দ্র মোদীর পক্ষে বিপক্ষে স্লোগান মুখরিত হচ্ছে রাজনীতিবিদদের মুখে মুখে। আজকে আমরা ইত্তেফাক পত্রিকা থেকে এই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি। সম্প্রতি চীন সফরে গিয়ে এক বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের 7 সিস্টার স্থল বিশিষ্ট বলে উল্লেখ করে বাংলাদেশকে এ অঞ্চলের সমুদ্রের অবির্ভাবক হিসাবে উল্লেখ করেছেন। তার 7 সিস্টারের সাথে সমুদ্রের কোনো সম্পর্ক নাই, তাই সেই কারণে বাংলাদেশ হলো ভারতের 7 সিস্টারের সমুদ্রের অবির্ভাবক। সেই অবির্ভাবকের দায়িত্ব পালন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 54 বছর পরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রথমবারের মতো ভারতের চোখে চোখ রেখে কথা বলার মতন একজন রাষ্ট্রপ্রধান। এখানে উল্লেখ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে স্থল বেষ্টিত, সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নাই, ফলে আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অবির্ভাবক। বাংলাদেশের অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসাবে কাজ করতে পারে। বাংলাদেশ অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসাবে কাজ করতে পারে। অন্যদের বলতে বুঝিয়েছেন উনি 7টা দেশ, 7টা প্রভিন্সকে, ভারতের 7টা প্রদেশকে বুঝিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 7টা দেশ আর বাংলাদেশের সাথে যদি তারা থাকে, তারা যদি আলাদা হয়, তাহলে বাংলাদেশ অভিভাবক হিসাবে তাদেরকে পানি ব্যবহারের জন্য বাংলাদেশের সমুদ্র ব্যবহার করে তারা যাতে করে ব্যবসা বাণিজ্য করতে পারেন, বাংলাদেশের বন্দর বাংলাদেশের দক্ষিণে দিয়ে তারা ব্যবহার করতে পারবেন বলে তিনি সেখানে ইঙ্গিত করলেন ভারতের সেই 7 সিস্টারের 7 মুখ্যমন্ত্রীকে। তোমরা যদি মুখ্যমন্ত্রী না হয়ে তোমাদের রাজ্যের প্রধানমন্ত্রী হও, তাহলে অভিভাবক হিসাবে বাংলাদেশ তোমাদের সহায়তা করবে। তোমাদের বন্দর নগরী দরকার হবে, বন্দরের দরকার হবে, সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যে রাজ্যগুলা মানে তোমাদের যখন দেশ হবে, দেশগুলা উন্নয়নের জন্য বাংলাদেশ পিতার দায়িত্ব পালন করবে। দর্শক, সবসময় আমরা জানি ছেলে সন্তান, মেয়ে সন্তান, যেই হোক, যে যত দুষ্ট হোক, যে বাবা মার কথা না শুনুক, তারপরেও কিন্তু তার সন্তানকে বাবা মা ফেলে দিতে পারেন না, ফেলে দেন না। একটা অনেক পড়াশোনা করে অনেক জ্ঞানী বুদ্ধিমান রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের টিচার হয়, আরেকজন ঘুরে ফিরে বেড়ায়
কোনো কিছুই করে না, তারপরেও মা বাবার কাছে সে সমান মূল্য এবং সমান সন্তান হিসাবেই মা বাবার উত্তরসূরি হতে পারে। অনুরূপ ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টারকে বলেছে, এটা তোমাদের জন্য আমরা অভিভাবক, আমরা গার্ডিয়ান, আমরা পিতার দায়িত্ব পালন করব সেভেন সিস্টারের জন্য। প্রদর্শক, সেভেন সিস্টারের রাজনীতিবিদদেরকে, সেভেন সিস্টারের জনগণকে উনি উৎসাহিত করলেন চায়না ওনার ওই বক্তব্যে, আর সেই বক্তব্যের কারণেই এখন তুলপাল চলছে ভারত জুড়ে। এই বিষয়ে আরো যা লিখেছে প্রধান উপদেষ্টা, এ মন্তব্যে ভারতের রাজনীতি নেতা কূটনীতিদের মধ্যে আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে। ভারতের সেভেন সিস্টার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির রাজনীতিবিদরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে অত্যন্ত হতাশাজনক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ বলে মনে করছে ভারতীয় রাজনীতিবিদ ও কূটনীতিকরা। ভারতের নিরাপত্তা নিয়ে এখন সংজ্ঞায় পড়ে গিয়েছে, ভয়ে ভীতিতে আছে তারা। এখন ভারত নিরাপত্তাহীনতা ভুগছে, চায়না দিয়ে চতুর্দিকে বেষ্টন করে ফেলা হচ্ছে, ভারতকে ভেঙে দেওয়া হচ্ছে। তাদের অনেক রাজ্যকে, সেভেন সিস্টারের পরে শুরু হবে কাশ্মীর, পাঞ্জাব সহ বিভিন্ন অঞ্চল মুক্তির ঘোষণা এট এ টাইম দিবে বলেই মনে করছে বিজ্ঞ বিশ্লেষকরা। এশিয়ার রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন তাদের কাছে এটা এখন দিবালোকের মতো সত্য যে ভারত ভেঙে যাবে এবং নতুন নতুন রাজ্যগুলা ভারত থেকে বের হয়ে আসবে। এর মাঝে মেজরিটি রাজ্যই থাকবে চায়না বাংলাদেশের কবলে, এবং এখানে পাকিস্তানের সাথে কাশ্মীরের একটা বিষয় থেকে যাবে, পাঞ্জাবের সাথে পাকিস্তানের একটা বিষয় থেকে যাবে, আর এই অঞ্চলগুলাতে থেকে যাবে চায়না এবং বাংলাদেশের আধিপত্য। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়া, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এই মন্তব্যগুলো ভারতের চিকেন নেক করিডোরের দুর্বলতা নিয়ে পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের প্রচারণার মদত দেবে। পাকিস্তান আর চায়নার কথা আমি বলেছি, আর চলে এসেছে পত্রিকায়। আপনারা এই ভারতের আসামের মুখ্যমন্ত্রীর কথা আপনারা শুনলেন। উত্তর পূর্বে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ করতে শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো নির্মাণ এখন জরুরি। আসামের মুখ্যমন্ত্রী এই সুযোগে ভারত সরকারকে বলছে, রেল এবং রাজপথ মানে বড় বড় সড়ক পথ যাতে করে আসামের সাথে, কলকাতার সাথে, মানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পূর্ব অঞ্চলে তাদের রাজ্যগুলোতে যাতে যেতে পারে, সেই ধরনের রাস্তাঘাট যেন এখন ভালোভাবে ভারত সরকার তৈরি করে। ত্রিপুরার আদিবাসী দল টিপা মোথার নেতা প্রমোদ মানিক বলেছেন, 1947 সালে চট্টগ্রাম ভারতের হাতে থাকলে আজ এই সমস্যা হতো না। 47 সালের ভাগে যদি চট্টগ্রাম ভারত নিয়ে নিত তাহলে আজকে আর এই সমস্যা হতো না। অনেক কিছুই তো আছে। তাহলে 47-এ যদি বাংলাদেশ মানে পাকিস্তানের সাথে না গিয়ে এই সেভেন সিস্টার নিয়ে, কলকাতা নিয়ে, বাংলাদেশ নিয়ে যদি বাংলা রাষ্ট্র হতো, সেই রাষ্ট্রটাও শক্তিশালী তৃতীয় রাষ্ট্র হতো ব্রিটিশ থেকে দুইটা রাষ্ট্র হয়েছে, একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান। কিন্তু বাংলার স্থানকে ভাগ করে নিয়েছে পাকিস্তান আর হিন্দুস্তান। তারা আমাদেরকে কচলিয়ে চিবিয়ে খাবে বলে মনে করে তারা তাদের ভাগে ঢুকিয়েছে। আর সেই ভাগ থেকে এখন বের হয়ে আসবে বাংলা ভাষার সকল রাজ্য, পাশাপাশি কিছু উপজাতীয় রাজ্যগুলা, উপজাতীয় বসবাসকারীরাও বাংলার সাথে যোগ দিবে, যেহেতু তাদেরও মাতৃভাষা হিন্দি বা উর্দু না। তাই প্রিয় দর্শক, এখানেই খেলাটা জমিয়ে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এই খেলাটার জন্যই বিশ্ববাসী স্যালুট করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমেরিকা থেকে একের পর এক সহযোগিতার বার্তা দিচ্ছে বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আর আজকেই একটা কঠিন বার্তা ভারতকে আমেরিকা দিয়েছে, তারা 100% শুল্ক আদায় করবে ভারতীয় পণ্য যদি আমেরিকায় বিক্রি করতে হয়। প্রিয় দর্শক, আজকেই কঠিন কথাটা ভারতকে জানিয়েছে। আমি এনটিভির একটা নিউজে একটু আগে এই নিউজটা দেখেছি। এবার ঈদে প্রফেসর ইউনূসের 7টি যুগান্তকারী অর্জনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে বিশ্লেষণ করব। যুগান্তকারী অর্জন, এটা কল্পনা করেনি যে এবারের ঈদে এত কিছু ঘটবে। এমনকি প্রফেসর ইউনূস নিজেও বুঝতে পারেনি যে এত বড় ঘটনা ঘটবে, কিন্তু ঘটেছে। দর্শক, প্রফেসর ইউনূসের এই অর্জনগুলো রিমার্কেবল। এই অর্জনগুলো প্রমাণ করে যে তাকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। দর্শক, প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠালেন নরেন্দ্র মোদী। ভারত তো ডক্টর ইউনূসকে একদম টলারেট করতে পারে না। আমি যেটা বলি, টলারেট করতে বাধ্য হবে। ভারতের কান্নাকাটি, এই যে নরেন্দ্র মোদী বৈঠক করতে চায় না, ইত্যাদি ইত্যাদি, এগুলো টেকনিক, এগুলো হতাশ হয়ে এক ধরনের টেকনিক। এখনো তারা তাদের চাণক্য নীতিতে আছে, বাংলাদেশের সাথে চালাকি করে, কিন্তু ডক্টর ইউনূসের সাথে এই চালাকি বেশি দিন টিকবে না। যেমন
মালদ্বীপের মইজুকে হঠাতে নানা এই ধরনের তৎপরতা চালিয়েছিল, যখন দেখেছে না আর কিছু পারা যায় না তখন মইজুকে হুজুর হুজুর বলেছে, স্যার স্যার বলেছে। ওরকম কিছুদিন পর দেখবেন যে এই মোদী ডক্টর ইউনূসকে আব্বা আব্বা বলবে। তো দর্শক, এই নরেন্দ্র মোদী মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এটা ঈদের দিন সকালে বাংলাদেশে ভাইরাল হয়নি, বরং ঈদের দিন রাতে এই নিউজ বাংলাদেশে ভাইরাল হয়েছে। তো নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, এটা একটা অর্জন, ডিপ্লোম্যাটিক অর্জন। যে না একদম শুভেচ্ছা জানাবে না, কিছু না, তা না, ধীরে 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 লাইনে আসবে। এমনিতেই ঈদের দিন প্রফেসর ইউনূস আকাশে ভাসছেন প্রশংসায়, চারদিকে ইউনূস বন্দনা। এর মধ্যে বলে না যে ঈদের দিন মন খারাপ হয়ে যায়। নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টাকে ঈদের দিন আওয়ামী লীগের মন খারাপ করার একটা কারণ হয়ে গেছে। এই জন্য মনে হয় এই খবরটা ঈদের দিনে সামনে আসেনি, ঈদের প্রথম দিন শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে এই নিউজ সামনে এসেছে। বাংলাদেশের ঈদ ভারতের জন্য বড় একটা থ্রেট, কারণ এর আগে হাসিনার জমানায় যে ঈদ হতো এটা জাস্ট ইবাদত, জনপরিসরে স্টেট স্পন্সর্ড কোনো কালচারাল হেজিমনি এটা ছিল না। কিন্তু এবছর ঈদে যে সুলতানি আমলের কালচারের রিভাইভাল আমরা দেখেছি, সেটা বাংলাদেশে ইন্ডিয়ান কালচারাল হেজিমনি ধ্বংস করে দিয়েছে বা দিবে। ধীরে ধীরে এই শাহবাগী বা ইন্ডিয়ান কালচার, পশ্চিমবঙ্গের বা কলকাতার যে কালচার ঈদ কেন্দ্রিক, এটাও থাকছে না, এটাও থাকবে না। যাই হোক, শুভেচ্ছা জানিয়ে একটু প্রাসঙ্গিক থাকার চেষ্টা। দর্শক, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এটাও একটা বড় অর্জন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোন করাটা এটা ভারতের জন্য একটা আতঙ্কের জিনিস, এবং সেটা প্রধান উপদেষ্টা প্রচার করছেন, বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রচার হয়েছে। ঈদের দিন ফোন করে এভাবে শুভেচ্ছা জানানোর রীতিও কিন্তু সাধারণত অতীতে ছিল না। ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ উপলক্ষে শেখ হাসিনাকে কে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বলতে পারেন? না, ফোন দিয়ে শুভেচ্ছা জানানোর এটা ঘটে সাধারণত নতুনভাবে নির্বাচিত হলে, নির্বাচন হয়েছে, শপথ নিয়েছে, আসতে পারেনি দাওয়াতে, ফোন দিয়ে শুভেচ্ছা জানায় যে আপনি আবার নির্বাচিত হয়েছেন। কিন্তু ঈদের দিন ফোন দিয়ে শুভেচ্ছা জানায় এটা ডক্টর ইউনূসের ক্ষেত্রেই ঘটেছে। শুধু এটা না, আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছেন, সেখানে চীনের প্রেসিডেন্ট সাধারণত আগ বাড়িয়ে যে গ্রেট হলের বাইরে গিয়ে কাউকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসেন না। কিন্তু প্রফেসর ইউনূসের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডক্টর ইউনূসকে আগ বাড়িয়ে যে নিয়ে এসেছেন। শুধু এটা নয়, সাধারণত গ্রুপ ফটো চীনের প্রেসিডেন্ট তুলেন না অন্য দেশের লোকজনের সাথে, কিন্তু ডক্টর ইউনূসের সাথে গ্রুপ ফটো তুলেছেন। এবং অনেক বিষয়ে যেগুলো শি জিনপিং এর দপ্তরে থাকেন না, এরকম কিছু ফাইল শি জিনপিং নিজের দপ্তরে নিয়েছেন যে স্যার এটা আমি নিজে দেখব। এটা ডক্টর ইউনূসের ক্ষেত্রে হ্যাপেন দ্যাট। তার ক্ষেত্রে এরকম পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সোমবার ফোন দিয়েছেন। দেখেন, পাকিস্তান তো ঈদ, তাই না? তারও তো পরিবার আছে। ঈদের দিন আমরা কি পরিমাণ ব্যস্ত থাকি আপনারা জানেন। তারপরও মানে এত পরিবার, নিজ দেশে এত সমস্যা, সবকিছুর ঊর্ধ্বে উঠে ডক্টর ইউনূসকে একটা ফোন দিতে হয়েছে। ডক্টর ইউনূস কি, কত বড় মাপের মানুষ একটু বুঝুন, চিন্তা করুন। বাংলাদেশের সর্ববৃহৎ মুসলিম উৎসব ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি অধ্যাপক ইউনূসকে আগামী কয়েক মাস সুবিধাজনক সময় পাকিস্তান সফরে আমন্ত্রণ জানান। অধ্যাপক ইউনূস ঈদ উপলক্ষে পাকিস্তানবাসীকে সংবর্ধনা প্রদান করেন, মানে এটা অনুবাদ করা হয়েছে, তাদেরকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শরীফ জানিয়েছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যিনি ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীও পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করতে এপ্রিল মাসে বাংলাদেশ সফর করবেন। এর আগে কায়রোতে ডিসেম্বর G8 সামিটে, গত বছরের সেপ্টেম্বর নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ অধিবেশন দুটি বৃহত্তম মুসলিম দেশের নেতারা সাক্ষাৎ করেছিলেন। সামনে এরকম হবে, এটা দুইটা অর্জন। এছাড়া প্রধান উপদেষ্টা ঈদের নামাজ পড়তে যে স্টাইলে গিয়েছেন, এটা আর একটা অর্জন। সেই স্টাইলটা একটা কালচারাল রিভাইভালের মতো হয়েছে। এরপরে ঈদের দিন বিকেলে যে শুভেচ্ছা বিনিময় করেছেন, এটার একটা নতুন ডাইমেনশন, যে সমস্ত রাজনীতিবিদদের পুরো বাংলাদেশের ভবিষ্যৎকে এক ফ্রেম এনেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং বাংলাদেশের মানুষ যে স্বস্তিতে ঈদ উদযাপন করেছে, সবাই প্রফেসর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, এটাও প্রফেসর ইউনূসের একটা অর্জন। এবং এই যে সেই স্বাধীন সুলতানি আমলের যে ঈদ রেলি, ঈদ মেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা একাডেমিতেও যে অনুষ্ঠান হয়েছে, এটাও প্রফেসর ইউনূসের একটা ঐতিহাসিক অর্জন। সব মিলিয়ে মানুষ একটা নতুন ঈদ উদযাপন করলো, নতুন নতুন ফিলিং, দ্বিতীয় স্বাধীনতা সত্যিকার অর্থেই। এই 7টি অর্জন প্রফেসর ইউনূসের জন্য, বাংলাদেশের জন্য রিমার্কেবল হয়ে থাকবে। তবে অ্যামংস অল, নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা জানানোটা একটু এক্সেপশনাল লেগেছে, কারণ স্বাভাবিকভাবে এভাবে ঈদ শুভেচ্ছা জানানো এটা ভারতের কালচারের মধ্যে পড়ে না। প্রফেসর ইউনূসের ক্ষেত্রে এই ব্যতিক্রমী কাজ নরেন্দ্র মোদী করেছেন। অথচ ভারতেই ঈদের দিন নানান অঘটন ঘটেছে, মুসলমানদের উপর হামলা ঘটনা ঘটেছে। ভারতেই মানুষ, মুসলমানরা নির্বিঘ্নে ঈদ করতে পারে না। তবে দর্শক, এর আগে বাংলাদেশে যেহেতু ঈদ ধর্মীয় ছিল, কালচারাল কোনো উপাদান ছিল না, যার ফলে পশ্চিমবঙ্গের মুসলমানরা কি করে, মমতা বন্দ্যোপাধ্যায় ঈদগাহে যে কি বলেন, আমাদের দৃষ্টি থাকতো সেদিকে। এবার আমাদের বিদেশে তাকানোর সুযোগ হয়নি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি
পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।